আজকে আমরা আবার ছাত্র বন্ধুদের কাছে আরেকটা টপিক নিয়ে এসেছি, যেটা সাবজেক্ট ভার্ব কনকর্ড অথবা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। হ্যাঁ, এটা আমরা নতুন যে এনসিইআরটি সিলেবাস অনুসারে, এই সিলেবাসের অনুসারে এটা নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের ক্ষেত্রেও আছে, দশম শ্রেণীদের ক্ষেত্রেও আছে এবং একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের কাছে এই জিনিসটা, এই টপিকটা আছে, সাবজেক্ট ভার্ব কনকর্ড অথবা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এখন আমার প্রশ্ন যে অনেক বইয়ের মধ্যে হয়তো তোমরা দেখতে পাবে সাবজেক্ট ভার্ব কনকর্ড। এই কনকর্ড কথাটার অর্থ কী? আসলে কনকর্ড কথাটার অর্থ হচ্ছে, কনকর্ড কথাটার অর্থ হচ্ছে একটা মিলন বা ঐক্য, হ্যাঁ, বা সংহতি। তাহলে সাবজেক্টের সাথে যেই ভার্বটা বসে তার যে এগ্রিমেন্ট হয়, এটাকে আমরা সাবজেক্ট ভার্ব কনকর্ড বলতে পারি বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টও বলতে পারি। তাহলে এগ্রিমেন্টের অর্থটা ঠিক তাই দাঁড়ায় যেটা চুক্তি, শর্ত, সাপেক্ষ, এই জিনিসগুলি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অথবা সাবজেক্ট ভার্ব কনকর্ড। তাহলে এই জিনিসটা কি? এই জিনিসটা হলো, তাও তোমাদের পরীক্ষা শুরুতেই বলে রাখি, ফিল আপ দি গ্যাপস দেবে, গ্যাপস দিয়ে তারপর সেখানে কোন ভার্বটা সাবজেক্ট অনুসারে কোন ভার্বটা অ্যাকুরেট বসবে, এটার নামই হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। অর্থাৎ আমরা বলতে পারি দি ভার্ব এগ্রিজ উইথ দি সাবজেক্ট ইন নাম্বার অ্যান্ড এ পারসন। দি ভার্ব এগ্রিজ উইথ সাবজেক্ট ইন নাম্বার অ্যান্ড এ পারসন, ইট ইজ কল্ড সাবজেক্ট ভার্ব কনকর্ড অর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো এটার জন্য আমরা কতগুলি জিনিস আগে তোমরা জেনে নিতে হবে। সাবজেক্ট মানে কর্তা, এর সাথে মিলিয়ে যে ভার্বটা বসবে। সাধারণত আমরা লিখলাম সাবজেক্ট ভার্ব কনকর্ড অথবা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। বি ভার্ব আমাদের কতগুলি আছে? ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আই এর সাথে এম বসে, উই এর সাথে আর বসে প্রেজেন্ট টেন্সে। সেকেন্ড পার্সনে ইউর সাথে আর বসে প্রেজেন্ট টেন্সে। থার্ড পার্সনে হি এর সাথে ইজ বসে, দের সাথে আর বসে প্রেজেন্ট টেন্সে। সিমিলারলি এটা পাস্ট টেন্সে আই এর সাথে ওয়াজ বসবে, আমরা সবাই জানি। উই এর সাথে ওয়ার বসবে, তাও আমরা নিচের ক্লাস থেকে পড়ে এসেছি। তারপর ইউর সাথে ওয়ার বসবে, এটা পাস্ট টেন্সে। এবং হি এর সাথে ওয়াজ বসবে, দের সাথে ওয়ার বসবে। কিন্তু বিশেষ করে আজকে আমরা যে জিনিসগুলি জানা থাকা দরকার, কোন কোন ভার্বটা কোন কোন ক্ষেত্রে বসবে, এটার জন্য আমাদের কতগুলি সুনির্দিষ্ট নিয়মাবলী মনে রাখতে হবে। নিয়মাবলী মনে রাখতে হবে যে কি কি আমরা আজকে এই এমন কতগুলি নিয়ম আমরা খুব বলার চেষ্টা করব। আমি আমার মতো করে বলছি, তোমরা শুনে নাও, প্রয়োজনে খাতায় নোট করে নিতে পারো। আমরা প্রথম রুল, যে সাবজেক্টের ক্ষেত্রে কোন ভার্বটা বসবে, আজকে এইটাই আমি বলার চেষ্টা করছি। রুলগুলি বলে বলে তোমাদেরকে আমি এক একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করব। প্রথম রুল হচ্ছে, মনে রাখবা, এ সিঙ্গুলার সাবজেক্ট টেক্স এ সিঙ্গুলার ভার্ব। আবার শুনো, এ সিঙ্গুলার সাবজেক্ট টেক্স এ সিঙ্গুলার ভার্ব অ্যান্ড এ প্লুরাল সাবজেক্ট টেক্স এ প্লুরাল ভার্ব। মানে কি, যদি সাবজেক্টটা প্লুরাল হয় ভার্বটা প্লুরালের হবে, সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় ভার্বটা সিঙ্গুলার হবে। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি, দের সাথে সবসময় প্রেজেন্ট টেন্সে আর বসবে, দের সাথে পাস্ট টেন্সে সবসময় ওয়ার বসবে। তাহলে সাবজেক্টটা যদি তোমার এখানে সাবজেক্টটা যদি প্লুরাল হয় টেক্স প্লুরাল ভার্ব, সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় টেক্স সিঙ্গুলার ভার্ব। সহজ জিনিস, যেমন হি ইজ, সাবজেক্টটা সিঙ্গুলার, ভার্বটা বসলো ইজ। আইটা সিঙ্গুলার, প্রেজেন্ট টেন্সে বসলো এম। আইটা সিঙ্গুলার, পাস্ট টেন্সে বসলো ওয়াজ। তাহলে প্রথম রুলটা কি দাঁড়ালো? এ সিঙ্গুলার সাবজেক্ট টেক্স এ সিঙ্গুলার ভার্ব অ্যান্ড এ প্লুরাল সাবজেক্ট টেক্স এ প্লুরাল ভার্ব। এটা এক নাম্বার রুল গেল। এবার আমরা দুই নাম্বার রুল বলছি, শুনো। তবে এর মধ্যে বললে স্যার একটা ব্যতিক্রম ঘটনা কি হতে পারে? আই এর সাথে তো আমরা অনেক সময় আর দেখেছি স্যার, আপনি তো বললেন আই এর সাথে ওয়াজ বসে। আমরা আই এর সাথে স্যার ওয়ার অনেক ক্ষেত্রে উদাহরণ দেখেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো কথা। এইটা সম্পর্কে বলছি, এটা এক্সেপশনাল, ব্যতিক্রমটার নিয়মটা হচ্ছে, এ সিঙ্গুলার সাবজেক্ট টেক্স এ প্লুরাল ভার্ব হোয়েন ইট ইজ ইন দি সাবজাংটিভ মুড। তোমাদের উত্তরটা আমি দিয়ে দিচ্ছি উত্তরটা। আই এর সাথে ওয়ার বসে, এটার অর্থ হলো যদি সাবজেক্টটার মধ্যে কোনো সম্ভাবনা বোঝায়, সম্ভাবনা, সাবজাংটিভ মুডের যদি কোনো উদাহরণ থাকে, তাহলে আই এর সাথে ওয়ার বসবে। অ্যাজ ফর এক্সাম্পল কি, ইফ আই ওয়ার এ কিং, ইফ আই ওয়ার এ প্রাইম মিনিস্টার, ইফ আই ওয়ার এ বার্ড। এই ধরনের আই এর সাথে ওয়ার বসে। মনে রাখবা তোমরা, কখন হবে?
এ সিঙ্গুলার সাবজেক্ট টেক্স এ প্লুরাল ভার্ব হোয়েন ইট ইজ ইন দি সাবজাংটিভ মুড। ওকে, এবার আমরা 2 নাম্বার রুল বলছি। 2 নাম্বার রুলটা দেখো, এটা কিন্তু খুব মন দিয়ে শুনতে হবে। এটা কোন সাবজেক্টের সাথে কোন ভার্বটা বসবে মন দিয়ে তোমাদের শুনতে হবে। এবার 3 নাম্বার রুলটা হচ্ছে ইফ দি সাবজেক্ট অ্যান অ্যাডজেক্টিভ, খুব ধীরে ধীরে শোনো, যদি সাবজেক্টটা অ্যাডজেক্টিভ হয় তখন ইজ ইউজড অ্যাজ প্লুরাল কমন নাউন ইট টেক্স এ প্লুরাল ভার্ব। অ্যাজ ফর এক্সাম্পল, যেমন দি পুয়ার আমরা বলতে পারি। হ্যাঁ, যেমন দেখো উদাহরণটা দেখো, তাহলে উদাহরণটা নিয়মটা আবার শোনো। ইফ দি সাবজেক্ট অ্যান অ্যাডজেক্টিভ ইজ ইউজড অ্যাজ প্লুরাল কমন নাউন, হ্যাঁ, ইট টেক্স এ প্লুরাল ভার্ব। অ্যাজ ফর এক্সাম্পল, দি পুয়ার আর। একটু লক্ষ্য রাখো, পুয়ারটা একটা অ্যাডজেক্টিভ, তো সুতরাং এই যে পুয়ারটা এখানে অ্যাডজেক্টিভ হলো, দি পুয়ার আর দি পিলার্স অফ দি কান্ট্রি। যদি এই পুয়ারটা একটা অ্যাডজেক্টিভ হয় তখন ভার্বটা প্লুরাল হবে, সবসময় মনে রাখবা। হ্যাঁ, তাহলে এবার আমরা 3 নাম্বার রুলে যাচ্ছি। 3 নাম্বার আরেকটা রুল, ইফ এ সাবজেক্ট, যদি সাবজেক্টটা ইজ এ রিলেটিভ প্রোনাউন। হ্যাঁ, রিলেটিভ প্রোনাউন, সাবজেক্টটা যদি রিলেটিভ প্রোনাউন হয়, যেমন রিলেটিভ প্রোনাউনগুলি কী কী তোমরা প্লিজ নোট ডাউন। হু থাকতে পারে, হুইচ থাকতে পারে, দ্যাট থাকতে পারে, হুম থাকতে পারে, হুজ থাকতে পারে। এই যে 4-5টা রিলেটিভ প্রোনাউন, এগুলি তখন দেন দি ভার্ব এগ্রিজ উইথ দি নাম্বার অ্যান্ড পারসন অফ দি অ্যান্টিসিডেন্ট। অত একটা উদাহরণ না দিলে তোমরা বুঝবে না। উদাহরণটা দেখো, উদাহরণটা কি হবে? আই নু দি ম্যান। এটা কিন্তু ভার্বের ব্যবহারটা সাবজেক্টের সাথে মিলিয়ে ভার্বটা বসাতে না পারলে কিন্তু তোমাদের সেন্টেন্সটা শুদ্ধ হবে না। এটি সাবজেক্টের সাথে ভার্বের যে এগ্রিমেন্ট, সাবজেক্টের সাথে ভার্বের যেটা কনকর্ড। হ্যাঁ, আই নিউ দি ম্যান, আমি লোকটাকে জানি। আই নিউ দি ম্যান হু ইজ অনেস্ট। এই যে একটা জিনিস খুব ভালো করে শোনো, এই যে ম্যানটা এখন এই ক্ষেত্রে এটা সাবজেক্ট, এইটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। এটার নাম হলো অ্যান্টিসিডেন্ট। তাহলে এই যে ম্যানটা, এটা এখানে এক বচন, এটা সিঙ্গুলার, তাইলে ওই ভার্বটা হবে ইজ। তোমাদের পরীক্ষার মধ্যে এখানে অপশান দেওয়া থাকবে, এই জায়গাটার অপশানটা দিয়ে এখানে ইজ দেবে, আর দেবে, এমন দেবে। তাহলে আমার টেন্সটা অনুসারে আই নো দি ম্যান, আমি সেই লোকটাকে জানি, হু ইজ অনেস্ট, যে সৎ। তাহলে সাবজেক্টের আগে এইটা হলো এখন সাবজেক্ট, এই সাবজেক্টের আগে এই যে অংশটা, এটার নাম হলো অ্যান্টিসিডেন্ট। তাহলে রুলটা আমরা কি দাঁড়ালো, ইফ দি সাবজেক্ট ইজ এ রিলেটিভ প্রোনাউন যদি দ্বারা যুক্ত হয়, হু থাকতে পারে, হুইচ থাকতে পারে, দ্যাট থাকতে পারে, হুম থাকতে পারে, হুজ থাকতে পারে, যদি এমন হয় তাহলে তখন ওইটা অনুসারে ভার্বটা হবে। আর এখানে যদি আবার ম্যান থাকে, এটা যদি আবার ম্যান থাকে, তাহলে এখানে হু বসতো ঠিকই, এখানে আর বসতো, এমন আর কি। তাহলে এটা অনুসারে গেল 3 নাম্বার ফর্মুলা। এইবার তোমরা দেখো রুল 4-এ কি বলছে দেখো। আমি একটা একটা করে ফর্মুলা আলোচনা করছি, তোমরা খুব ভালো করে দেখো। রুল 4টা হচ্ছে ইফ দি সাবজেক্ট ইজ অ্যান ইনফাইনিটিভ, যদি সাবজেক্টটার মধ্যে কোনো ইনফাইনিটিভ থাকে, অর্থাৎ টু দিয়ে যুক্ত থাকে, টু দিয়ে স্টার্টিং হয়, স্টার্টেড বাই টু। ইফ দি সাবজেক্ট ইজ অ্যান ইনফাইনিটিভ দেন দি ভার্ব বিকামস সিঙ্গুলার, তখন ভার্বটা সিঙ্গুলার হবে। বলে স্যার উদাহরণ, আমি আগেই বলেছি ইফ দি সাবজেক্ট ইজ অ্যান ইনফাইনিটিভ, হ্যাঁ, তাহলে কি হবে, দেন দি ভার্ব এগ্রিজ অর দেন দি ভার্ব বিকামস সিঙ্গুলার। যেমন দেখো, টু ওয়াক ইজ এ গুড এক্সারসাইজ। তাহলে এই যে ইনফিনিটিভ দিয়ে শুরু হলো, তখন ভার্বটা সব সময় সিঙ্গুলার হবে, মনে রাখবা। হ্যাঁ,
টু ওয়াক ইজ এ গুড এক্সারসাইজ, টু সুইম ইজ এ গুড এক্সারসাইজ, এটসেট্রা এটসেট্রা। তাহলে এটা ফর্মুলাটা আমরা কী শিখলাম? যদি ইফ দি সাবজেক্ট is an infinitive অথবা if the subject is started by any infinitive then the verb of the sentence becomes singular. That is rule. সাবজেক্টের সাথে মিলিয়ে যে ভার্বটা আমরা বসাই, সাবজেক্টের সাথে যে কনকর্ড করে আমরা ভার্বটা বসাই, সাবজেক্টের সাথে যে এগ্রিমেন্ট করে বা চুক্তি করে, শর্ত করে, সাপেক্ষ করে আমরা ভার্বটা বসাই, দিস ইজ কল্ড সাবজেক্ট ভার্ব কনকর্ড অর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। রুল 5টা কি দাঁড়াবে? 5টা হচ্ছে দি ভার্ব বিকাম সিঙ্গুলার। ভার্বটা সিঙ্গুলার হবে কখন হবে? ইফ দি সাবজেক্ট ইজ তোমার কি হবে? জিরান্ড। আবার বলছি, সেই ভার্বটা সিঙ্গুলার হবে, দি ভার্ব বিকাম সিঙ্গুলার ইফ দি সাবজেক্ট ইজ জিরান্ড। অ্যাজ ফর এক্সাম্পল, বোর্ডের দিকে লক্ষ্য রাখো, যদি সাবজেক্টটা জিরান্ড দিয়ে শুরু হয়, সাবজেক্টটা যদি জিরান্ড দিয়ে শুরু হয়, যেমন এখানে সুইমিং, SWIMMING, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। কেমন? ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। তাহলে একটু লক্ষ্য করো, এই যে সুইমিংটা একটা জিরান্ড শব্দ হলো। তাহলে আমরা এটা কি শিখলাম? দি ভার্ব বিকাম সিঙ্গুলার হোয়েন দি সাবজেক্ট ইজ এ জিরান্ড। যখন জিরান্ড হয় তখন সাবজেক্টটা সবসময় সিঙ্গুলার হবে। তুমি যদি বলো সুইমিং ওয়াজ এ গুড এক্সারসাইজ, হাসবে সবাই, সাঁতার একটি ভালো ব্যায়াম ছিল, হবে না। যখনই নাকি সাবজেক্টটা কোনো রকম জিরান্ড দিয়ে শুরু হয় তখন তার ভার্বটা সবসময় সিঙ্গুলার হয়। তখন ওই অপশানটি মনে রাখতে হবে, নিয়মগুলি মনে রাখতে হবে, তাহলে তুমি ইজিলি তুমি শূন্যস্থানগুলি পূরণ করতে পারবে। এবার নেক্সট রুলটা দেখো। নেক্সট রুলটা কত? 6 নাম্বার। 6 রুল কী হবে? দি ভার্ব বিকাম সিঙ্গুলার। এটাও ভার্বটা সিঙ্গুলার হবে ইফ দি সাবজেক্ট ইজ এ নাউন ক্লজ। ইফ দি সাবজেক্ট ইজ এ নাউন ক্লজ, যদি সাবজেক্টটা নাউন ক্লজের হয় তাহলে ভার্বটা সব সময় সিঙ্গুলার হবে। উদাহরণ দেখো, যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, হোয়াট দি রোবার্স ডিড, হোয়াট দি রুবার্স ডিড। হ্যাঁ, ডাকাতরা যা করেছিল, ইজ স্টিল নোন টু মি, ইজ স্টিল নোন টু মি। এই যে দেখো, ভার্বটা কি হলো? ভার্বটা হলো সিঙ্গুলার। এখানে একটা নাউন ক্লজ আছে। হোয়াট দি রোবার্স ডিড, ডাকাতরা যা করেছিল, ইজ স্টিল নোন টু মি, এটা আমার কাছে জানা আছে। তাহলে আমরা এটা নিয়মটা কি শিখলাম? যদি সাবজেক্টটা নাউন ক্লজের হয় তাহলে আমরা সেই ভার্বটাকে সিঙ্গুলার ভার্ব হিসাবে ব্যবহার করব। রুল 7 কি আছে? হোয়েন দি সাবজেক্ট, এটা তো সাবজেক্টের সাথে মিলিয়ে ভার্বটা, এই কারণেই তো আজকের চ্যাপ্টারটার নাম হলো সাবজেক্ট ভার্ব কনকর্ড। হোয়েন দি সাবজেক্ট ইজ এ ভার্বেল নাউন, ওকে, ইট টেক্স এ সিঙ্গুলার ভার্ব। বলে স্যার আবার ভার্বেল নাউন, আবার এটা কি বললেন? ওই সাবজেক্টের মধ্যে দেখো একটা ক্রিয়ার একটা ভাব থাকে আর কি। এটা এই কারণে বললাম আমি কথাটা, হোয়েন দি সাবজেক্ট ইজ এ ভার্বেল নাউন ইট টেক্স এ সিঙ্গুলার ভার্ব। অ্যাজ ফর এক্সাম্পল দেখো, তাহলে ক্লিয়ার বুঝতে পারবে তোমরা। বুঝতে পারবে। দি কিলিং, এটা ইংরেজি লিখতে পারো, দি কিলিং অফ ডিয়ার্স, দি কিলিং অফ ডিয়ার্স মানে হরিণ মারা। তাহলে আমি কি বলছিলাম? হোয়েন দি সাবজেক্ট ইজ এ ভার্বেল নাউন, স্পষ্ট করে মনে রাখো, ভার্বেল নাউন হয় তখন ইট টেক্স এ সিঙ্গুলার ভার্ব। এটার সিঙ্গুলার ভার্ব বসবে। হ্যাঁ, ইজ, দেখো, দি কিলিং অফ ডিয়ার্স ইজ ব্যান্ড, নিষিদ্ধ করা হলো, ইজ ব্যান্ড বাই গভর্নমেন্ট, তাহলে তোমরা একটু দেখো তো দেখি। বলে স্যার আপনি যে বললেন ভার্বেল নাউন, কিলিং অফ ডিয়ার্স মানে কি? কথাটার মানে কি? হরিণ মারা। তাহলে এটার মধ্যে একটা ভার্ব, একটা কাজ করা বোঝায়, এটা হলো ভার্বেল নাউন। এই ভার্বেল নাউন যদি থাকে সবসময় ইট টেক্স এ সিঙ্গুলার ভার্ব। তাহলে গেল রুল 7। তো এইবার আমরা এইভাবে কয়েকটা রুল তোমাদেরকে আলোচনা করে আজকে আমি তোমাদেরকে সাবজেক্ট ভার্বের
যে এগ্রিমেন্ট এটা আছে আমি বুঝিয়ে দিচ্ছি। উপযুক্ত স্থানে উপযুক্ত ভার্বটা যদি বসাতে না পারো সেন্টেন্সের কনস্ট্রাকশনটাও সুন্দর হবে না, তাহলে ভার্বটাও তুমি ব্যবহার করা শিখলে না। এবার আমরা রুল 8-এ আসব। এটি নিয়মটি খুব সুন্দর করে মনে রাখার চেষ্টা করবে ছাত্রছাত্রীরা, এবং এটা আগামী দিনে যখন তোমরা টেট পরীক্ষা দেবে, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা দেবে, এই নিয়মগুলি মনে রাখবে। যত নিয়ম মনে রাখতে পারো ততই তোমাদের লাভ হবে। তো এবার আমরা রুল 8 বুঝাচ্ছি। রুলটা কি? এবার খুব মজার মজার জিনিস আছে, মনে রাখবা। টু সিঙ্গুলার সাবজেক্ট জয়েন্ট, যদি দুইটা সিঙ্গুলার সাবজেক্ট যদি জয়েন করি আমরা বাই এন্ড দ্বারা যদি দুইটা সিঙ্গুলার সাবজেক্টকে যুক্ত করি, রেফার টু দি সেম পারসন, একই ব্যক্তিকে বুঝাচ্ছে বা এক জিনিসকে বুঝাচ্ছে, অর অবজেক্টকে বুঝাচ্ছে, টেক এ সিঙ্গুলার ভার্ব। তাহলে আবার একটু বুঝিয়ে বলে দিচ্ছি। যদি দুইটা সিঙ্গুলার সাবজেক্ট এন্ড দ্বারা যুক্ত হয় এবং একই বস্তু একই জিনিস বুঝায়, তখন এটার মধ্যে সিঙ্গুলার ভার্ব হয়। প্লিজ লুক এট দি বোর্ড। যেমন দেখো, টাইম অ্যান্ড টাইড, টাইম অ্যান্ড টাইড, ওই দেখো টাইম অ্যান্ড টাইড, সময় এবং জোয়ারের স্রোত, দুইটা এই অ্যান্ড দ্বারা যুক্ত হলো, এই দুইটা অ্যান্ড দ্বারা যুক্ত হলো। টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান, সময় এবং নদীর স্রোত কারোর জন্যই অপেক্ষা করে না। একটু লক্ষ্য রাখো, দুইটা সিঙ্গুলার সাবজেক্ট, আমি যে কথাটা বলছিলাম, টু সিঙ্গুলার সাবজেক্ট জয়েন্ট বাই এন্ড রেফার টু দি সেম পারসন অর সেম থিং, ইট টেক্স এ সিঙ্গুলার ভার্ব। তাহলে টাইম অ্যান্ড টাইড এটা সিঙ্গুলার বলা হলো, বলে এখানে এন্ড দ্বারা যুক্ত হচ্ছে, একই জিনিস, এটা কারোর জন্য অপেক্ষা করে না, তখন ভার্বটা ওয়েটের সাথে আমরা এস বসালাম। ঠিক আছে। তারপর গিয়া ব্রেড অ্যান্ড বাটার দিয়ে উদাহরণ দিতে পারে একটা, ব্রেড আর বাটার একই জিনিস, দুইটি খাওয়ার জিনিস। ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ফুড, ইজ বসলো। কিন্তু কেউ যদি বলো ব্রেড অ্যান্ড বাটার তো দুইটা জিনিস আছে, এখানে আর দিয়ে দিলাম, হবে না। যেহেতু একই জিনিস দুইটা সিঙ্গুলার সাবজেক্ট যদি এন্ড দ্বারা যুক্ত হয়, যদি এটাকে সেম জিনিস, সেম পারসন, সেম অবজেক্ট বোঝায়, তাহলে সেখানে ইট টেক্স এ সিঙ্গুলার ভার্ব। নেক্সট রুল হচ্ছে 9 নাম্বার ফর্মুলাটা কি আগে শুনো। ইফ দেয়ার ইজ ইচ, যদি সেখানে ইএস মানে প্রত্যেকটা, ইফ দেয়ার ইজ ইচ অর এভরি, যদি ইচ থাকে কিংবা এভরি থাকে, বিফোর দি টু সিঙ্গুলার সাবজেক্টস, দুইটা সিঙ্গুলার সাবজেক্টের আগে যদি ইচ থাকে অথবা এভরি থাকে, এবং এটা জয়েন্ট বাই এন্ড দ্বারা যুক্ত থাকে, তখন কিন্তু দি ভার্ব বিকাম সিঙ্গুলার, তখন কিন্তু ভার্বটা সিঙ্গুলার হয়। মনে রাখবা। আবার সরলভাবে বাংলায় বলছি, যদি কোনো দুইটা ইচ এবং এভরি দিয়ে যদি কোনো লাইনের মধ্যে থাকে এবং এটা যদি এন্ড দ্বারা যুক্ত হয়, তখন ভার্বটা সব সময় সিঙ্গুলার হয়। লুক এট দি বোর্ড। দেখো একটা উদাহরণ দিলি তোমরা বুঝবা। ইচ বয়, কি জানি বলছিলাম, ইচ বয় অ্যান্ড ইচ গার্ল ওয়াজ রিওয়ার্ডেড। ইচ বয় and each girl was rewarded. তাহলে একটু শোনো, তোমাদের ধারণা ছিল বলে স্যার এখানে তো ইচ বয় আছে, ইচ গার্ল আছে, এটা তো স্যার দুইজন, ভার্বটা তো এখানে ওয়ার হওয়ার কথা, যে দুইটা পাস্ট টেন্সে করেছেন। না, পাস্ট টেন্স ঠিকই আছে, কিন্তু ভার্বটা হবে সাবজেক্টের সাথে এগ্রিমেন্ট হয়ে, সাবজেক্টের সাথে কনকর্ড হয়ে ভার্বটা হবে সিঙ্গুলার। তাহলে ইচ আর এভরি যদি থাকে, তার মধ্যে যদি এন্ড দ্বারা যুক্ত হয়, ইচ আর এভরি বা ইচ যদি আমরা এন্ড দ্বারা যুক্ত করি, দুইটা সিঙ্গুলার সাবজেক্টকে এন্ড দ্বারা যুক্ত হয়, তখন সব সময় ভার্বটা সিঙ্গুলার হিসাবে আমরা ব্যবহার করব। 10 নাম্বার রুল, 12-14টা রুল আছে, বেশি নেই। এবার দেখো, টু সিঙ্গুলার সাবজেক্ট, আবার বলছি দুইটা সিঙ্গুলার সাবজেক্ট জয়েন্ট বাই অ্যাজ ওয়েল এজ দিয়ে যুক্ত হতে পারে, তারপর টুগেদার উইথ দিয়ে যুক্ত হতে পারে, বিসাইড দিয়ে যুক্ত হতে পারে, আফটার দিয়ে যুক্ত হতে পারে, ইন এডিশন টু দিয়ে যুক্ত হতে পারে, তখন টেক্স এ সিঙ্গুলার ভার্ব। আবার বলছি, খুব ধীরে ধীরে হয়তো অনেকে লিখে নিচ্ছ। যদি দুইটা সিঙ্গুলার সাবজেক্ট কোনো সময়ে জয়েন্ট হয়, কাদের দ্বারা? অ্যাজ ওয়েল এজের দ্বারা, তারপর টুগেদার উইথ দ্বারা, বিসাইড দ্বারা, তারপর আফটারের দ্বারা, ইন এডিশন টু দেয়া যদি যুক্ত হয়, তাহলে সবসময় ওই ধরনের সেন্টেন্সের মধ্যে সিঙ্গুলার ভার্ব হবে। যেমন দেখো, একটা উদাহরণ তোমরা লিখতে পারো, মিনা অ্যাজ ওয়েল এজ হার ফ্রেন্ডস
লেখো, তাহলে আমি বুঝিয়ে দিতেছি। মিনা এজ ওয়েল এজ দ্বারা আমি এটা যুক্ত করলাম হার ফ্রেন্ডস দিলাম ইচ্ছা করে, লক্ষ্য রাখো হার ফ্রেন্ডস এটা বহু বচন আছে, কিন্তু আমি কি বলেছি যদি এগুলি দ্বারা যুক্ত হয় অ্যাজ ওয়েল এস, ইন এডিশন টু, বিসাইড, এগুলি দিয়ে যুক্ত হয় তাহলে ভার্বটা সবসময় সিঙ্গুলার ভার্ব হয়। যেমন মিনা অ্যাজ ওয়েল এস হার ফ্রেন্ডস সিংস ওয়েল, মিনার মতো তার বন্ধুরও ভালো গান গেয়েছিল, এই যে ভার্বটা সিংস হলো, ঠিক আছে। এইভাবে দেখা গেল, হ্যাঁ এইভাবে দেখা গেল এটা তোমার বিশেষ করে অ্যাজ ওয়েল এস দ্বারা যদি যুক্ত হয়, তারপর বিসাইড দিয়ে যুক্ত হয়, তারপরে দেখা গেল আমরা ইন এডিশন টু দিয়ে যুক্ত হয়, তাহলে আমরা সব সময় ভার্বটা কি হবে, সিঙ্গুলার ভার্ব হবে। তাহলে ছাত্রছাত্রীর নিয়মগুলি লক্ষ্য করবে। এবার আমরা আসছি 11 নম্বর রুল। 10 বলেছিলাম তো নাকি? হ্যাঁ, রুল 11টা কী হবে? এবারও শোনার চেষ্টা করো ভালো করে মন দিয়ে, কারণ এটা ভার্বের সাথে সাবজেক্টের সম্পর্ক, ভার্বের সাথে সাবজেক্টের কনকর্ড, ভার্বের সাথে সাবজেক্টের ঐক্য, সংহতি, মিলন, সাবজেক্টের সাথে ভার্বের একটা এগ্রিমেন্ট, চুক্তি, শর্ত, এইটাই নাম হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো রুল নাম্বার 11 বলছি, 2 or more সিঙ্গুলার সাবজেক্ট। এইবার আরেকটা নিয়ম, যদি 2টা কিংবা তারও বেশি সিঙ্গুলার সাবজেক্ট সেপারেটেড বাই অর, এটা অর দ্বারা যুক্ত থাকে, নর দ্বারা যুক্ত থাকে, আইদার অর, নাইদার নর, হ্যাঁ এরকম যদি থাকে তখন টেক এ সিঙ্গুলার ভার্ব। আবার বলছি, 2 বা ততোধিক সিঙ্গুলার সাবজেক্ট যদি বিশেষ করে সেপারেটেড বাই অর দ্বারা যুক্ত থাকে, নর দ্বারা যুক্ত থাকে, আইদার অর, নাইদার নর, হয়তো অথবা, নয়তো নতুবা, হ্যাঁ এগুলি দ্বারা যুক্ত থাকে, তখন ইট টেকস এ সিঙ্গুলার ভার্ব। এস ফর এক্সাম্পল দেখো, এস ফর এক্সাম্পল আমরা কি লিখতে পারি তোমরা, আইদার মিস্টার সাহা অর তপন বাবু, আইদার মিস্টার সাহা অর দ্বারা যুক্ত হলো অর তপন বাবু। হ্যাঁ এগুলি মনে রাখতে হয়, আমাদেরও ভুল হয়ে যায় অনেক সময়, হ্যাঁ যতটুকু হয়তো ভুল আমার থাকবে না, আমি কথাটা তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি না, ভুল থাকতেও পারে, তবু তোমরা জানাবে আমাকে। তো আইদার মিস্টার সাহা অর তপন বাবু, হ্যাঁ লুকস, ওই দেখো ভার্বটা প্রেজেন্ট টেন্স হলো, সিঙ্গুলার হলো, লুকস আফটার দি হাউস। অর্থটা কি, হয় মিস্টার সাহা অথবা তপনবাবু এই বাড়িটাকে দেখাশোনা করেন। তো এই কারণে আমরা এই নিয়মটা আমরা জানবো, যদি 2 or more সিঙ্গুলার সাবজেক্ট সেপারেটেড বাই অর, নর, আইদার অর, নাইদার নর দ্বারা যদি এরকম হয় তাহলে ইট টেকস এ সিঙ্গুলার ভার্ব। এবার রুল 12টা দেখো, এটার প্রত্যেকটি রুলের সাথে সাথে এক একটা উদাহরণ তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। রুল 12টা দেখো, রুল 12টা কী দাঁড়ালো, এ প্লুরাল অবজেক্ট, একটা প্লুরাল অবজেক্ট যদি থাকে, এ প্লুরাল সাবজেক্ট অ্যান্ড এ সিঙ্গুলার সাবজেক্ট, এক জায়গা দিয়ে একটা প্লুরাল সাবজেক্ট আর একটা সিঙ্গুলার সাবজেক্ট যদি থাকে সেপারেটেড বাই আমরা কি বলবো, ওই যে নাইদার নর, আইদার অর যারা যদি এরকম যুক্ত হয় তখন টেকে প্লুরাল ভার্ব। এবার আসলে প্লুরাল ভার্ব, যেমন এইখানে তোমরা লিখতে পারো আইদার অর্গ অর হিজ ফ্রেন্ডস, আইদার অর্ঘ অর হিজ ফ্রেন্ডস, either Orgo or his friends have done this work. Have, ওই দেখো ভার্বটা প্লুরাল হলো, have done this work। তাহলে এটা কি সবসময় মনে রাখবা, এটা হলো এ প্লুরাল সাবজেক্ট। হ্যাঁ একটা প্লুরাল সাবজেক্ট যদি থাকে অ্যান্ড এ সিঙ্গুলার সাবজেক্ট যদি একসাথে হয়, তখন এটা সেপারেটেড যদি অর দেওয়া হয়, আইদার অর দেওয়া হয়, নাইদার নট দেওয়া হয়, তখন ভার্বটা সবসময় ইট টেকস প্লুরাল ভার্ব। রুল 13 দেখো, রুল 13 কি দাঁড়ালো,
রুল 13 হচ্ছে ইফ দি সাবজেক্ট, যদি সেই সাবজেক্টটা মানে দ্যাট ইজ কর্তা, ইফ দি সাবজেক্ট অ্যান্ড দি কমপ্লিমেন্ট আর ইন ডিফারেন্ট, যদি ডিফারেন্ট থাকে তখন দেখা গেলো নাম্বার দি ভার্ব ফলোস দি সাবজেক্ট, ওই সাবজেক্টকে ফলো করে ভার্বটা হয়। একটা উদাহরণ দিলে আমি স্পষ্ট করে বুঝিয়ে দিতে চাই, তোমরা খুব ভালো করে দেখো। আওয়ার ট্যুর গাইড, দেখো আওয়ার ট্যুর গাইড, আওয়ার ট্যুর গাইড এটা কিন্তু সাবজেক্ট। আওয়ার ট্যুর গাইড was an interesting person, was an interesting person। হ্যাঁ, তাহলে এই যে কথাটা, এই আওয়ার ট্যুর আর এই গাইড কথাটা হলো সাবজেক্ট, সবসময় মনে রাখবা। আর এটার এই যে আওয়ার ট্যুর কথাটা হলো কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট। তাহলে এখন কিন্তু আওয়ার ট্যুর গাইড সম্পূর্ণটা সাবজেক্ট না, আওয়ার ট্যুর এটা হলো কমপ্লিমেন্ট। হ্যাঁ, এটা হলো কমপ্লিমেন্ট বলা হয় আর গাইডটাকে সাবজেক্ট বলা হয়। তাহলে ঠিক যদি সাবজেক্টটা কি জানি বলছিলাম আমি তোমাদেরকে, ইফ দি সাবজেক্ট অ্যান্ড দি কমপ্লিমেন্ট, এই দুটা জিনিস যদি আর মানে বিশেষ করে আর ইন ডিফারেন্ট নাম্বারস হয়, তাহলে ওইটাকে ফলো করে ভার্বটা হবে। তাহলে ওইটাকে সিঙ্গুলার, এটা ভার্বটা সিঙ্গুলার হলো। নেক্সট আমি বলছি, দেখো কত নাম্বার রুল বলছিলাম, 13। এবার 14তে চলে যাব। আমরা শেষ প্রান্তে প্রায় চলে এসেছি। এই রুলগুলি তোমরা ভালো করে মনে রাখার চেষ্টা করবে, বিশেষ করে সাবজেক্ট ভার্ব কনকর্ডটা এত সুন্দর জিনিস, সাবজেক্টের সাথে মিলিয়ে মিলিয়ে এগ্রিমেন্ট করে, সাবজেক্টের সাথে মিলিয়ে মিলিয়ে কনকর্ড করে আমরা ফর্মুলাগুলি বোঝাবার চেষ্টা করব। তো এখানে এবার আমরা রুল 14-এ যাচ্ছি। রুল 14 মানে কি, ইফ দি সাবজেক্ট, যদি সেই সাবজেক্টটা এ প্লুরাল প্রপার নাউন হয়, প্লুরাল প্রপার নাউন হয়, তাহলে প্রপার নাউন তো জানো কোনো কিছুর নাম আর কি, দেখা গেল এটা দেখতে প্লুরাল কিন্তু ভার্বটা সিঙ্গুলার হবে। এটা খুব সহজ। ম্যাথমেটিক্স বানানটার মধ্যে কি আছে, এস আছে। ম্যাথমেটিক্স মনে জন্য একটা বহুবচন। ম্যাথমেটিক্স ইজ এ টাফ সাবজেক্ট, ইজ বসলো, আমি বুডি লিখলাম না। ম্যাথমেটিক্স এটা বহুবচন। ইফ দি সাবজেক্টে প্লুরাল প্রপার নাউন হয়, তাহলে এটা মিনস, তাহলে কি বোঝায়, দি থিংস অলওয়েজ বি সিঙ্গুলার। এটাকে তখন আমরা সিঙ্গুলার সাবজেক্ট ধরে ভার্বটা সিঙ্গুলার লিখব। যেমন আমরা এখানে বললাম দি অ্যারাবিয়ান নাইটস, এটা একটা আর কি, একটা ফিল্মের নাম। দি অ্যারাবিয়ান নাইটস ড্যাশ দিয়ে দিল পরীক্ষার মধ্যে, এই যে টাইম টেস্টেড বুক বা ইত্যাদি। তাহলে এই যে একটা গ্যাপ দিয়ে দিল, এখানে ইজ দেবে, আর দেবে না। হ্যাঁ, ম্যাথমেটিক্স এখানে এস আছে, এখানে ইজ দেবে, আর দেবে না। এটা হলো সাবজেক্টটা যদি প্রপার নাউন হয়। রুল 15-এ আমরা যাচ্ছি। রুল 15টা কী হবে, রুল 15টা খুব ফর্মুলাগুলি, খুব বারবার বলছি, ফর্মুলাগুলি খুব ভালো করে, যে যত ভালো করে মনে রাখতে পারবে তখন সাবজেক্টের সাথে মিলিয়ে ভার্বটাকে ব্যবহার করতে পারবে। এটার নামই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এবার কোয়ান্টিটিভ, যদি কোয়ান্টিটি বোঝায়, আমরা সংখ্যা পরিমাণ যদি বোঝায়, এটা তো এমনি একটু মনের জন্য প্লুরাল ভাবনা আছে। হ্যাঁ, তাহলে কি দাঁড়ায়, এ কোয়ান্টিটি প্লুরাল সাবজেক্ট টেক্স এ সিঙ্গুলার ভার্ব ইফ ইট মিনস দি অ্যামাউন্ট অর কোয়ান্টিটি এজ এ হোল। যেমন দেখো, আমি এখানে একটা উদাহরণ দিলে তোমরা ক্লিয়ার স্পষ্ট বুঝবে। 30 মিনিটস, দেখো 30 মিনিটস, 30 মিনিটস, MINUTES, 30 মিনিটস মনে জানি এটা বহুবচন, কোয়ান্টিটি। এখানে ইজ দিলাম ভার্বটা, কথাটা বুঝছো, ইজ এ লং টাইম, ইজ এ লং টাইম। 30 মিনিটস ইজ এ লং টাইম। আরও উদাহরণ দিতে পারো, 10,000 crores ইজ এ বিগ অ্যামাউন্ট। হ্যাঁ, 10 কোটি টাকা বিরাট একটা অ্যামাউন্ট। 10,000 crores ইজ এ বিগ অ্যামাউন্ট। তো এইভাবে আমরা রুল 15-এ আসলাম। এবার আমরা আসবো, বিশেষ করে আমরা আসবো কালেকটিভ নাউন। দেখো, কালেকটিভ নাউন নিশ্চয়ই জানো তোমরা, যেটাকে আমরা বাংলায় বলবো সমষ্টিবাচক বিশেষ্য পদ। কালেকটিভ নাউন সমষ্টিবাচক বিশেষ্য পদ। হ্যাঁ, এটার মধ্যে একটা সমষ্টি থাকে।
তাহলে যদি কালেকটিভ নাউনটা বিশেষ করে অ্যাজ এ সাবজেক্ট থাকে, ইউজুয়ালি টেক্স এ সিঙ্গুলার ভার্ব। কালেকটিভ নাউনটা যদি সিঙ্গুলার থাকে অ্যাজ এ সাবজেক্ট হিসেবে, যখন এটা সিঙ্গুলার বুঝাবে, এটা কি হবে? সিঙ্গুলার হবে। আর এটার মিনিংটা যদি অন্যরকম বুঝায়, বাট টেক্স এ প্লুরাল ভার্ব হোয়েন ইট মিনস ডিফারেন্ট কি বলবো, এন্টাইটিস, যদি অন্যরকম অর্থ বুঝায় সেই কালেকটিভ নাউনটা, তাহলে এটা হবে প্লুরাল ভার্ব। আর যদি এটা সিঙ্গুলারের সেন্স বুঝায় তাহলে সিঙ্গুলার ভার্ব। একটা উদাহরণটা দিলে ক্লিয়ার, পরিষ্কার বুঝবে তোমরা। যেমন দেখো এখানে কাপল, CUUPLE, স্বামী স্ত্রী, জায়াজুহ পতি, বাংলার শিক্ষকরা ভালো করে তোমাদেরকে সন্ধিটা করিয়ে দিতে পারবেন। এটা হলো দম্পতি, কাপল। তাহলে কাপল ইজ গোয়িং, এখানে কিন্তু দুইজন লোক আছে, স্বামী স্ত্রী, কিন্তু আমার দেখো এখানে কিন্তু এটা ভার্বটা হলো সিঙ্গুলার। হ্যাঁ, তাহলে দি কাপল ইজ গোয়িং টু মার্কেট, বাট কিন্তু ব্যতিক্রমে এটা হচ্ছে একটা মিনিংটা কি বোঝায়, কালেক্টিভ নাউন অ্যাজ এ সাবজেক্ট নর্মালি টেক্স এ সিঙ্গুলার ভার্ব, এটা ঠিক আছে, এটা নর্মালি টেক্স এ সিঙ্গুলার ভার্ব ইজ হলো। কিন্তু যখন এটা ডিফারেন্ট এন্টাইটিস হবে, অন্যরকম অর্থ পরিবেশন করবে, তখন কিন্তু এটা অন্য রকমের প্লুরাল ভার্ব হবে। যেমন দেখো এই সেন্টেন্সটাকে আমি বলছি, দি কাপল আর প্লুরাল ভার্ব দিলাম, ওই ডিফারেন্ট এন্টাইটিসের মধ্যে যাবে, অন্য রকমের অর্থের মধ্যে এটা যাবে বাকি সেন্টেন্সের বাকি পার্টটা। দি কাপল আর সেপারেটিং দিস মান্থ, তাহলে এই ভার্বটা হলো প্লুরাল ভার্ব। তাহলে আমরা আজকে আমাদের ছাত্র বন্ধুদের কাছে কয়েকটা রুল বললাম, আরও অনেক রুল আছে যেগুলি আমার মনে আছে, আমি এগুলি বলার চেষ্টা করেছি তোমাদের কাছে। তোমরা খুব ভালো করে এটা পড়াশোনা করবে, তাও এটা থেকে শূন্যস্থান আসবে, নবম শ্রেণীতে আসবে, দশম শ্রেণীতে আসবে, একাদশ শ্রেণীতে আসবে। তবে বিশেষ করে আমি বলতে চাইব, তোমরা এই যে কথাগুলি বললাম, সাবজেক্টের সাথে মিলিয়ে যে কনকর্ড করে ভার্বটা লিখবে, সাবজেক্টের সাথে এগ্রিমেন্ট করে যে ভার্বটা লিখবে, দিস ইজ কল্ড সাবজেক্ট এগ্রিমেন্ট। ওকে, আজকে আমরা খুব একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ফিল আপ দি গ্যাপসের জন্য তোমাদের কাছে নিয়ে আসলাম, এবং আমি আমার মতো করে বলার চেষ্টা করলাম। যদি ভালো লাগে তোমাদের বন্ধুদেরকে ব্যাপারটা শেয়ার করবে, এবং যদি ভালো লাগে লাইক করবে, তোমাদের প্রয়োজন অনুসারে তোমরা এটা সাবস্ক্রাইব করবে। আর যদি কোনো মন্তব্য করতে যাও, তোমরা আমাকে মন্তব্য করে জানাবে কমেন্ট বক্সে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থেকো, সবাই ভালো করে পড়াশোনা করো। ওকে।